আসসালামু আলাইকুম প্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। আজকের এই ক্লাসে কিন্তু আমার দুইজন শিক্ষার্থী বন্ধু রয়েছে, তারা আমার পাশে থাকবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর তারাও বলবে, আমিও বলবো। এখন আমরা পড়ব হচ্ছে তৃতীয় অধ্যায়ের পড়া, মানচিত্র পঠন ও এর ব্যবহার। এখান থেকে আমাদের পাঠ্য বইটা আমরা দাগিয়ে ফেলেছি এবং আমাদের কাছে সহায়ক গাইড রয়েছে, টেস্ট পেপারস রয়েছে, সবই রয়েছে। তো আমরা আগে প্রথমে পাঠ্য বইটা পড়ে নিই। তো আমি বিভিন্ন প্রশ্ন করব কিন্তু রিডিং থেকে, ঠিক আছে? তো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। চলে যাচ্ছি মূল পড়ায়। আচ্ছা, আমাদের শিরোনামটা হচ্ছে মানচিত্র পঠন ও এর ব্যবহার। তাহলে মানচিত্রের ইংরেজি কি জানো? ম্যাপ। তুমি বলো মানচিত্রের ইংরেজি কি? ম্যাপ। দারুণ, ভালোই হয়েছে। এবার আমরা শিখবো হচ্ছে এই যে মানচিত্র ইংরেজিটা আমরা শিখলাম। এখন হচ্ছে মানচিত্র শব্দটি আসলে কোন শব্দ থেকে আসে, তোমার কি জানা আছে? বলো। মানচিত্র শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, যেটা হচ্ছে মাপ্পা। আচ্ছা, ধন্যবাদ। তুমি বলো। মানচিত্র শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে এসেছে। তাহলে ম্যাপ শব্দটা কোত্থেকে আসলো? ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে এসেছে। এখন যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে এই যে মানচিত্র কাকে বলে, তাহলে উত্তর কি লিখবে বলো? আমি তোমাদেরকে একটু বলে দেই। সেটা হচ্ছে পৃথিবী বা এর কোনো অঞ্চল বা অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে কি বলে? মানচিত্র বলে। হ্যাঁ, অঙ্কন করাকে মানচিত্র বলে। আবারও বলতেছি, দেখো, যদি প্রশ্ন আসে যে মানচিত্র কাকে বলে, তাহলে লিখবে পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশবিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে বোঝায়। ঠিক আছে? এখন বলো তো, এই যে আমরা একটু আগে শিখলাম ম্যাপ্পা শব্দটা, এই ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে কিন্তু ম্যাপ্পা বলে। প্রশ্ন কি হতে পারে? ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে কি বলে? হ্যাঁ, ম্যাপ্পা বলে। এখন পরের প্রশ্ন, টুল মানে কি জানো? টুল মানে কি? উপকরণ বা কোনো যন্ত্র বা সহায়ক বস্তু। এখন বাংলাদেশে বিভাগ রয়েছে কয়টি? 64টি। বিভাগ 8টি বিভাগ রয়েছে। জেলা রয়েছে কয়টি? 64টি জেলা রয়েছে। সিটি কর্পোরেশন রয়েছে কয়টি? 12টি। এই যে প্রশাসনিক যে বিভিন্ন বিভাগ রয়েছে, সেটা কিন্তু আমরা প্রশাসনিক মানচিত্রের মাধ্যমে জানতে পারি। ঠিক আছে? প্রশাসনিক মানচিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে পুরো আমাদের বাংলাদেশে যতগুলো জেলা রয়েছে, বিভাগ রয়েছে, সবগুলোর কিন্তু তথ্য সেখানে রয়ে গেছে। তাই আমরা অবশ্যই প্রশাসনিক মানচিত্র পড়ার চেষ্টা করব। এখন বলো তো, এই যে বঙ্গোপসাগর, এটা কোন দিকে রয়েছে? এটা দক্ষিণে রয়েছে। এই দিকে রয়েছে, দক্ষিণে, তাই না? বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের ইংরেজি কি জানো? বে অফ বেঙ্গল। ধন্যবাদ। আচ্ছা, আমরা কিন্তু কোনো একটা অধ্যায় পড়েছিলাম যে বঙ্গোপসাগরের তলদেশে কত প্রজাতির চিংড়ি রয়েছে? বাংলাদেশের বঙ্গোপসাগর তলে 19 প্রজাতির চিংড়ি রয়েছে। 19 প্রজাতির চিংড়ি রয়েছে। আচ্ছা, অনেক কিছুই কিন্তু আমরা আড্ডায় শিখতে পারি। পড়াশোনাটা যদি এরকম অবসর সময় করা যায়, যে ফ্রি সময় আমরা লাইভ ভিডিও করলাম অনেক মজা করে কোনো একটা পয়েন্ট নিয়ে, তাহলে আমরা শিখে গেছি ইংরেজি। এই যে ম্যাপ শব্দটার বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে ম্যাপ শব্দটা আসছে, আর ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে বলা হয় ম্যাপ্পা। আগেকার দিনে কিন্তু কাপড়ের উপরই কিন্তু ম্যাপ বা মানচিত্র আঁকা হতো, কাপড়ের উপর। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। মানচিত্রে স্কেল নির্দেশের পদ্ধতি আছে, তাই না? আছে তো। মানচিত্রে স্কেল নির্দেশের পদ্ধতি কয়টি বলো? 3টি। একটা হলো বর্ণনার সাহায্যে, রেখাচিত্রের সাহায্যে, আর একটা হলো প্রতিভু অনুপাতের সাহায্যে। যারা পড়বে মূল বই, তারা কিন্তু অবশ্যই সব তথ্য জেনে যাবে, আর যে সব তথ্য জানবে পরীক্ষায় কিন্তু সবই কমন পাবে। আমাদের শিক্ষার্থীরা শুধু গ ঘ পারে, মানে গ ঘর মধ্যে মানে অ্যান্সার করে, কিন্তু ক খ পারে না, কারণ এটা তো মুখস্থ করতে হয় কিংবা তথ্যগুলো জানতে হয়। এখন তাহলে বলো, মোবারক বলো, স্কেল নির্দেশের পদ্ধতি কয়টি মানচিত্রে? 3টি। কয়টি? 3টি। কি কি? বর্ণনার সাহায্যে, রেখাচিত্রের সাহায্যে এবং প্রতিভু অনুপাতের সাহায্যে। আচ্ছা, এবার বলো তো পরের ধাপ, প্রতিভু অনুপাতের সাহায্যে, এটাকে বলা হয় বাই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আচ্ছা, ইংরেজিতে
এই যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন পড়লাম, এটা সংক্ষেপে বাংলাতে কি বলে? প্র অ প্রো ফুল স্টপ অ অ। ফুল স্টপ। আচ্ছা, আরএফ দিয়েও কিন্তু প্রকাশ করা হয়, তিনটা মাধ্যমে প্রকাশ করা হয়, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, আরএফ এবং প্রো ফুল স্টপ অ। আচ্ছা, এখন হচ্ছে ইংরেজিতে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বাংলাতে হলো সংক্ষেপে কি? প্রো অ, আর ইংরেজিতে সংক্ষেপে রিপ্রেজেন্টেটিভ আরএফ ফ্র্যাকশন আরএফ। আচ্ছা, এখন মানচিত্রের প্রকারভেদ। ও আচ্ছা, মানচিত্রে কিন্তু বিভিন্ন রং রেখা সংকেত ব্যবহার করা হয় কিনা? হয়। তাহলে রং রেখা সংকেত হলো মানচিত্রের ভাষা, তাই না? আমি বলো তো, এই যে স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার? দুই প্রকার। বলো তো, বৃহৎ স্কেলের মানচিত্র আর একটা হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র। আবার বলতেছি, স্কেল অনুসারে মানচিত্র দুই প্রকার, একটা হলো বৃহৎ স্কেলের মানচিত্র আর একটা হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র। আচ্ছা, এখন ওকে, আমরা হচ্ছে এখন দেখি ভূচিত্রাবলী মানচিত্র, দেয়াল মানচিত্র প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। তাহলে ক্ষুদ্র স্কেলে কিন্তু দেখানো হয় ভূচিত্রাবলী মানচিত্র, দেয়াল মানচিত্র, এগুলো হলো কি? ক্ষুদ্র স্কেলের মানচিত্র। আর বৃহৎ স্কেলের, দেখো এখানে কিছু একটা লেখা আছে, নৌ চলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট, বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট, মৌজা মানচিত্র প্রভৃতি বৃহৎ স্কেলের মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্র উপস্থাপিত বিষয়বস্তু হিসেবেও মানচিত্রকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, বা দুই প্রকারের। সেটা হলো গুণগত মানচিত্র আর একটা হলো পরিমাণগত মানচিত্র। এখন আমরা ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র সম্পর্কে শিখব। ক্যাডাস্ট্রাল শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ ক্যাডাস্ট্রে থেকে। বলো, এই ক্যাডাস্ট্রাল শব্দটি কোন শব্দ থেকে আসছে? ফ্রেঞ্চ শব্দ ক্যাডাস্ট্রে থেকে এসেছে, যার অর্থ কি? ক্যাডাস্ট্রি অর্থ কি? রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। বিয়ে করলে যেমন বউ তোমার হয়ে যাবে না, তো জমিতে যদি রেজিস্ট্রি করো তাহলে তোমার হয়ে যাবে। এবার বলো, এই যে আমাদের দেশে আমরা যে এলাকায় বা মৌজায় বসবাস করি, তাই না, সেটা কিন্তু কোন মানচিত্রের মধ্যে পড়বে? ক্যাডাস্ট্রাল মানচিত্রের মাধ্যমে পড়বে। আচ্ছা, ক্যাডাস্ট্রাল মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের গ্রামের মানচিত্র, নাকি? গ্রামের মানচিত্র আছে কিনা? অবশ্যই আছে। এবার আমরা পড়বো হচ্ছে ভূসংস্থানিকের আর এক নাম কি? স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। ভূসংস্থানিক মানচিত্রের আর একটা নাম কি? স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। এবার আমরা পড়বো হচ্ছে দেয়াল মানচিত্র সম্পর্কে। দেয়াল মানচিত্রকে কি যেন বলে? ওয়াল ম্যাপ। ওয়াল মানে হলো দেয়াল, আর ম্যাপ মানে মানচিত্র। তাহলে দেয়াল মানচিত্র, ওয়াল ম্যাপ। দেয়াল মানচিত্র তৈরি করা হয় কেন জানো? এটা হচ্ছে শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য। শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য। আমাদের এখানে আশেপাশে অনেকগুলো কিন্তু ক্যালেন্ডার রয়েছে, পড়ানোর চার্ট হিসেবে তৈরি করে রাখছি। তো যাই হোক, এটা মনে রাখবা যে দেয়াল মানচিত্র তৈরি করা হয় শ্রেণীকক্ষে সাধারণত ব্যবহার করার জন্য। এখন সারা বিশ্বকে বা কোনো গোলার্ধকে এই মানচিত্রের মধ্যে প্রকাশ করা হয়, ঠিক আছে? আমরা যে ওয়ার্ল্ড ম্যাপ ব্যবহার করি না, আমার কাছে আছে, ওয়ার্ল্ড ম্যাপ আছে কিনা? তাই সারা বিশ্ব ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রকে কিন্তু শ্রেণীকক্ষে অনেক সময় দেখানো হয় না, যে বিভিন্ন দেশের কিন্তু ইয়ে থাকে, ছবি থাকে, চিত্র থাকে। ভূচিত্রাবলী কাকে বলে জানো? মানচিত্রের সমষ্টিকে ভূচিত্রাবলী বা অ্যাটলাস বলে। আবার বলো, মানচিত্রের সমষ্টিকে কি বলে? ভূচিত্রাবলী বলে। হ্যাঁ, ভূচিত্রাবলী বা অ্যাটলাস, ইংলিশ হলো অ্যাটলাস। অ্যাটলাস অর্থ হলো ভূচিত্রাবলী। হ্যাঁ, এবার হচ্ছে আমরা প্রাকৃতিক মানচিত্র কাকে বলে? যে মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক ভূমিরূপ, যেমন পর্বত, মালভূমি, মরুভূমি, নদী, হ্রদ ইত্যাদি সম্পর্কে তথ্য থাকে, তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। এরপরে হচ্ছে জলবায়ুগত মানচিত্র কাকে বলে? বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, আর্দ্রতা প্রভৃতির উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে জলবায়ুগত মানচিত্র বলে। আমরা এখানে একটা জিনিস অ্যাড করি, কোনো স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কি বলে?
জলবায়ু বলে। আর আবহাওয়া কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন তাপ, চাপ, আর্দ্রতা প্রভৃতির কি গড় অবস্থাই হলো আবহাওয়া। আবহাওয়া। আবহাওয়ার উপাদানগুলো কি জানো? তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, জলীয় বাষ্প, এগুলো। আর এখন বলো তো তাহলে কোনটা দীর্ঘদিনের, জলবায়ু না আবহাওয়া? আবহাওয়া। আবহাওয়া দীর্ঘদিনের বলছি, জলবায়ু জলবায়ু 30 থেকে 40 বছরের। আচ্ছা, উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র। বিশ্বের কোথায় কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিজ্জ আছে তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র বলে। এখন আমরা পেজ নম্বর 38, সাংস্কৃতিক মানচিত্র। বিভিন্ন স্থানের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন দেশ ও রাষ্ট্রের সীমা, ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্য, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থা ইত্যাদি নিয়ে যে মানচিত্র তৈরি করা হয় তাকে সাংস্কৃতিক মানচিত্র বলে। এখন হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে মোবারক আমার পাশে আছে, আমরা পড়তেছি একটু। আচ্ছা আচ্ছা, যাবে, একটু পরে যাবে। আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা নেক্সট ধাপে চলে যাই। এখন আমরা পড়বো হচ্ছে ঐতিহাসিক মানচিত্র কাকে বলে। ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্যকে নিয়ে যেসব মানচিত্র তৈরি করা হয় তাকে ঐতিহাসিক মানচিত্র বলে। ঐতিহাসিক তো কোনো স্থান, যেমন ওয়ারি বটেশ্বর, তাই না, বা আমাদের মহাস্থানগড় রয়েছে। তাহলে ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্যকে নিয়ে যেসব মানচিত্র তৈরি করা হয় বলো, সেসব মানচিত্রকে বা তাকে কি বলে? ঐতিহাসিক মানচিত্র বলে। এখন আমরা পড়বো হচ্ছে ভূমি ব্যবহার মানচিত্র। কোন ভূমি কি কাজে ব্যবহার করা হচ্ছে, আবার বলো, কোন ভূমি কি কাজে ব্যবহার করা হচ্ছে বা কোন ভূমি কোন কাজে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপযোগী, তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে ভূমি ব্যবহার মানচিত্র বলা হয় বা বলে। এবার টাইটেল শব্দের অর্থ কি? ফার্স্ট বলো, টাইটেল শব্দের অর্থ কি? বলো, শিরোনাম। টাইটেল অর্থ কি? শিরোনাম। হেডিংও বলা হয়, তাই না? আমরা খবর শুনি না, খবরে কিন্তু বলা হয় হেডিং। আচ্ছা, তো প্রত্যেকটা স্টোরির যেরকম বা বইপত্রে কিন্তু টাইটেল বা নাম থাকে, তাই না? সিনেমা যারা দেখে, সিনেমাতে কিন্তু উপস্থাপন করা হয়, টাইটেল থাকে, ঠিক আছে? সব ভিডিওর মধ্যে টাইটেল, থাম্বনেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা হচ্ছে কিছু চিহ্ন সম্পর্কে পড়বো। মানচিত্রে তো বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, এখন তোমরা তো এই যে গত ঈদগাহ মাঠে গেছিলে না, সেখানে কিন্তু দেখো তোমাদের যে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, সেটা খোলা মাঠে হলে কিন্তু অনেক সময় এরকম কিন্তু চিত্র দেখা যায়, তাই না? মসজিদের মতো একটা গম্বুজের মতো থাকে না, ওইটা কি বলো? এটা কি ঈদগাহ? তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা হচ্ছে তোমরা যে পাকা রাস্তায় হাঁটো, তো রাস্তা কিন্তু এরকম অনেকটা এরকম না থাকে কিনা? থাকে তো, এই যে রাস্তা, তো পাকা রাস্তা কিন্তু পুরোটা এরকম দুইটা টান আছে, আমার কাছে দুইটা আছে স্টিক, তো দুইটা এরকম টান থাকবো। আর কাঁচা রাস্তাকে এরকম করে ডট 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 যেরকম দেয় না, ওরকম দিছে, উপরে ডট ডট, নিচেও ডট ডট। এটা তাহলে কি? কাঁচা রাস্তা। ওকে। নদীর চিহ্নটা অনেকটা পানির আকার থাকে কিনা? পানির, হ্যাঁ, ঢেউয়ের চিত্র থাকবো। মন্দিরের চিত্র থাকবো, তাই না? সেতু, ব্রিজের যে চিত্র আছে না, এরকম থাকবো। বিমানবন্দরে বিমানের ছবি থাকবো, মসজিদের ছবি থাকবো, তাই না? মানচিত্রে মসজিদের কথা বলে, তাহলে মসজিদের ছবির গম্বুজ থাকবো, তাই না? হ্যাঁ, হ্রদ কিন্তু চারদিকে যেরকম পানির আটকানো থাকবো অবস্থানটা, আর জলবদ্ধ অবস্থায় পানি আবার চিত্র থাকবে। আর রেল লাইনের থাকবো, ব্রড গেজ রেল লাইন আছে না, ডুয়েল গেজ রেল। তো যাই হোক, এটা হলো রেল লাইনের যে চলার পথ আছে ওরকম থাকবে, ঠিক আছে? আর জলাভূমি, জলের ছবি থাকবো, চারদিকে আবার আটকানো থাকবে। এরপরে হচ্ছে হ্যাঁ, বেড়িবাঁধ আছে না, রাস্তা এরকম করে কাটা কাটা থাকবো। তো যাই হোক, ঈদগাহ মাঠ, বিমানবন্দর, মসজিদ, হ্রদ, নদী,
জলাভূমি, ব্রড গেজ লাইন, রেল লাইন, ডুয়েল গেজ রেল লাইন, পাকা রাস্তা, কাঁচা রাস্তা, এরকম পাহাড় পর্বত আমরা কিন্তু ইত্যাদির চিত্র সম্পর্কে বললাম। আশা করি সবার অনেকটাই ভালো লাগবে। এখন আমরা হচ্ছে কোনো অঞ্চলের মানচিত্র তৈরির সময় এর আয়তনকে কমিয়ে ক্ষুদ্র করে আঁকতে হয়, একে স্কেল অনুসারে আঁকা বলে। আঁকা কাকে বলে? কোনো অঞ্চলের মানচিত্র তৈরির সময় এর আয়তনকে কমিয়ে ক্ষুদ্র করে আঁকতে হয়, একে স্কেল অনুসারে আঁকা বলে। আচ্ছা, এখন আমরা দিক কয়টা রয়েছে? দিক কয়টা? 4টা দিক সাধারণত উল্লেখ করা হয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো বাংলাদেশে মোট সব নদী কয়টা রয়েছে জানো? ভূগোলে কিন্তু নদীর কথা উল্লেখ আছে, 700টি নদীর কথা আছে। তারা আন্তর্জাতিক নদী সহ সব মিলে 700টা নদীর কথা আছে। তো বেশিরভাগ নদীগুলোই কিন্তু এই যে দক্ষিণ দিকে এরকম ঢালু, পানি এদিকে সহজেই চলে যায়। আচ্ছা, ওই যে পদ্মা নদী ভারতে কি নামে পরিচিত? গঙ্গা। আর বাংলাদেশে পদ্মা। তো বাংলাদেশের পদ্মা কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? বলো। রাজশাহী দিয়ে প্রবেশ করেছে। আমি কিন্তু একবার পদ্মা নদীতে 2বার না একবার নামছিলাম, ঠিক আছে? ইউটিউবে দেওয়া আছে। না, ওটা না, পদ্মা নদীতে আমি সরাসরি নামছি, মানে গোসল করছি। তো এত স্রোত যে ওখানে নামলে বা তুমি যদি উপর থেকে ফাল দাও বা লাফ দাও, যেখানে পড়ছো ওই সোজাসুজি নিচের দিকে বা যেদিকে স্রোত সেদিকে চলে যাবে, তুমি ওইদিকে যেতে পারবে না, খুবই তীব্র স্রোত। আমাদের পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা দিয়ে ভাগ করা হয়েছে? 360 ডিগ্রি। আচ্ছা, এখন এই 360 ডিগ্রিকে আবার মূল মধ্যরেখা থেকে দুই দিকে অর্থাৎ পূর্ব ও পশ্চিম দিকে 180 ডিগ্রি করে ভাগ করা হয়েছে। যাই হোক, এরপরে দেখো তো, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে? 4 মিনিট। খুবই ইম্পর্টেন্ট, তাই না? এর আগে আমরা পড়ছিলাম। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টা? 4টি। আর কানাডার প্রমাণ সময় হলো 6টি। হয়ে গেল। এখন এই যে মধ্যাহ্ন কখন হয়? কোনো একটা স্থানে যখন সূর্য ঠিক মাথার উপরে, তাই না? কোনো একটি স্থানে যখন সূর্য ঠিক মাথার উপরে, তখন সেখানে কিন্তু দুপুর হয় বা মধ্যাহ্ন হয়। 12টা ধরা হয় সেই সময়কে। এখন আমরা শিখব হচ্ছে স্থানীয় সময় কাকে বলে। বলো। আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলে। বুঝছো তুমি? আকাশে সূর্যের অবস্থান হতে যে সময় স্থির করা হয় তাকে বলে স্থানীয় সময়। ধন্যবাদ। প্রতি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কয় মিনিট? 4 মিনিট। তাহলে 2 ডিগ্রির জন্য কত হবে? 8 মিনিট। 3 ডিগ্রির জন্য 3 গুণন 4, প্রত্যেকটাতে গুণ দিতে হবে 4 দিয়ে, তাহলে বের হয়ে যাবে। যুক্তরাষ্ট্রে প্রমাণ সময় কয়টি বললাম? 4টি। পাঠ্য বই কিন্তু আমরা দাগায় রাখছি, এই জন্য আগে সব পাঠ্য বই দাগায় নেবা। আর কানাডাতে প্রমাণ সময় রয়েছে 6টি। গ্রিনিচের দ্রাঘিমা কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ডিগ্রিটার চিহ্ন কেমন জানো? এই যে বাবলের মতো, নাকি? বাবল মুখ থেকে অনেকে বের করে, আবার ওই যে অনেকে কিন্তু এই যে কি যেন বলে, একটা ওই যে এরকম স্টিকের ওই বোতল থাকে, ওর মধ্যে কিন্তু সাবানের ফেনার মতো থাকে না, ওটা দিয়ে কিন্তু উড়াইলে যে বাবলের মতো হয় না, ওইটা। প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট আমরা জেনে গেছি। আর 90 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত হবে? 90 গুণন 4 কত? 360 মিনিট বা 6 ঘন্টা। গুণ করে যা হয় তোমরা সেটা বার করে নেবা। এবার আমরা পড়ব হচ্ছে জিপিএস সম্পর্কে। জিপিএস এর পুনরুক্তি বলো। গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম। ওকে। জিপিএস বর্তমানে দেখো পথঘাট চেনার কিন্তু প্রয়োজন হয় না, জিপিএস থাকলেই চলে। তাই জন্য কি গাড়ি ঘোড়া না, গাড়িতে জিপিএস লাগানো থাকে। এখন জিপিএস তার রিসিভার দিয়ে ভূ উপগ্রহ থেকে কিন্তু তথ্য সংগ্রহ করে। জিপিএস কি থেকে তথ্য সংগ্রহ করে? তার রিসিভার দিয়ে। আচ্ছা, এখন বলো তো, তুমি বলো জিপিএস এর পুনরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর জিআইএস এর পুনরূপ কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, এবার জিপিএস যন্ত্রটি যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি কিন্তু দেখো
যে কোনো জায়গার তুমি কিন্তু মানে খোঁজ করতে পারবা, লাইন পেয়ে যাবে, তাই না? এখান থেকে দেখা যেতে হলে দেখা লোকেশন দেখা যাবো। জিপিএস এর সুবিধা আছে কিনা বলো তো? আছে। জিপিএস এর সুবিধা অনেক রয়েছে। বর্তমানে যে কোনো জায়গায় ঝামেলা ছাড়াই কিন্তু তুমি ওই জিপিএস ট্র্যাক করে বা জিপিএস এর সাহায্যে স্থান নির্ণয় করতে পারবে। ওইখানে বসো। তো নেক্সট আমরা দেখতেছি, তো ওকে, আমাদের এরপরে চলে যাচ্ছি আমরা। জিপিএস এর কিছু অসুবিধা রয়েছে। জিপিএস এর সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে বা রয়েছে। তাহলে এর মূল্য বেশি, সহজলভ্য নয়, পাওয়া যাবে না, তাই না? বেশিরভাগ জনগণ এর সঙ্গে পরিচিত নয়, বেশিরভাগ লোক এটা চালাতে পারে না। এর রয়েছে সনাতনী পদ্ধতি না ছেড়ে দেওয়ার প্রবণতা, সে আগে যা আছে তাই। এখন জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে, আবার বলছি, ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস বলে। এটি কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা, ঠিক আছে? এখন কত সালে এই যে কানাডায় সর্বপ্রথম এই কৌশলের আরম্ভ শুরু হয়? 1964 সালে। 1980 সালের দিক থেকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। তাহলে আমরা এই পাঠ্য বই থেকে সকল তথ্য প্রায় জেনে গেলাম, ঠিক আছে না? অনেক কিছু শিখছি। তো আমরা আশা করি যদি পাঠ্য বই শেষ করি তাহলে আমাদের পড়াগুলো অনেকটাই শেষ হবে। তো এই যে এখন আমাদের গাইড পড়া কিন্তু উচিত, তাই না? গাইড কখন পড়বো? পাঠ্য বই শেষ করে, পাঠ্য বই শেষ করার পরে। যারা আমাদের এই ক্লাসটা দেখবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। আমাদের লেখাপড়ার চ্যানেল রয়েছে মোট 3টা, ইংলিশ উইথ আজিম, আজিম লার্নিং পয়েন্ট এবং আজিম অনলাইন স্কুল। 3টা চ্যানেলই শিক্ষার্থীদের জন্য কাজ করতেছে। ইংলিশ প্লাস বাংলা সবগুলোই পাওয়া যাবে আমাদের চ্যানেলগুলোতে। তো যাই হোক, আজকের পড়া তোমার কেমন লাগলো? ভালো, অনেক ভালো লাগলো। তোমার কেমন লাগলো? অবশ্যই অনেক ভালো লাগলো। কেউ যদি হেল্প না করে, এটাই কিন্তু আমাদের শিক্ষার্থীদের নিয়ে প্রথম মানে একটা ভিডিও, যেটা হচ্ছে 2026 সালের শিক্ষার্থীদের জন্য আমরা ডেডিকেট করতেছি। যারা 26-এর শিক্ষার্থী রয়েছে, ভূগোল সাবজেক্টে যদি প্রবলেম থাকে, আমরা ভূগোলের ক্লাসগুলো অবশ্যই করব, লাইভ ভিডিও করব, তাছাড়াও ক্লাস বানাবো, সব কিছু মিলে এক কথায় হেল্প করব। তো আমরা ভূগোলের কোন কোন অধ্যায় এসএসসি 2026-এর জন্য পড়বো বলো তো? 1, 2, 3, 4, 6, 10, 14। আমরা 3 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদেরকে গতকালকের লাইভে 1 ও 2 করছি, ঠিক আছে? তোমরা চাইলে এরকম ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইভ করা যাবে। পরীক্ষার আগে আমরা যদি পুরো মনে করো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা অধ্যায় আছে, যদি 7টা অধ্যায় নিয়ে যদি আমরা পুরো আলোচনা করি 2-3 ঘন্টা যাই লাগো, তাহলে কোনো শিক্ষার্থী যদি অসুস্থ থাকে, তাই না? ভালো করে শোনো, কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার আগে অসুস্থও থাকে, সে তার বাসায় ওয়াল টিভি থাকুক আর মোবাইল থাকুক, আমাদের ক্লাসগুলো কিন্তু শুনে শুনেই তার পড়া হয়ে যাবে। সে শুধু ভিডিও ভিডিও দেখবে বা আমাদের কথাগুলো শুনবে। এটাই হচ্ছে বড় সুবিধা আমাদের ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা এই সুবিধাটা পেতে পারি। স্কুলের চেয়েও কিন্তু আমরা ভালোভাবে আজকে পড়লাম। স্কুলে অনেক শিক্ষার্থীরা কিন্তু এই যে পোক মারে, তাই না? মানে খোঁচা মারতেছে, অমুককে তারপরে জ্বালাইতেছে, হাসতেছে, অনেক কিছু ঝামেলা হয়, কিন্তু এখানে সমস্যা হবে না। যদি আমাদের সঙ্গে কোনো শিক্ষার্থী এসে অন্ততপক্ষে আমার সঙ্গে ইংলিশ প্লাস সহায়ক বাংলা সাবজেক্টের ক্লাস বানাতে চাও, আসতে পারো, ইনভাইটেশন দিলাম, আসতে পারো সবাই। তো যাই হোক, আজকের মতো ক্লাসটা এখানে রাখছি। আমরা এরপরে কিন্তু কোন অধ্যায়ের ক্লাস করবো বলো তো? চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের ক্লাসটা আমি বানানোর আগে মূল বইটা দাগিয়ে রাখবো, তারপরে আমরা ক্লাস করব। কারণ আমি যখন কি করব, পরীক্ষার হলে যাব, তার আগে কি আমাকে রিভিশন দিতে হবে না? পুরো বইটা যদি দাগানো না থাকে তাহলে আমি কীভাবে রিভিশন দেবো? রিভিশন দিব কিভাবে? বইটা দাগাতে হবে, তোমাকে প্রমাণ রাখতে হবে তুমি কোথায় কোথায় কোন তথ্য পেয়েছো বা কোন কোন তথ্য তুমি জানতে পারছো। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।